এতদিন আমরা যে চ্যাপ্টারটা পড়ছিলাম আজকে তার লাস্ট পার্ট অর্থাৎ অন্তিম পর্ব। ভৌতবিজ্ঞান ক্লাস 10 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত ইউনিট 5 অর্থাৎ আলো বা অপটিক্সের প্রথম চ্যাপ্টার গোলীয় দর্পণে আলোর প্রতিফলন বা রিফ্লেকশন অফ লাইট অন স্ফেরিক্যাল মিরর, এই চ্যাপ্টারটার টোটাল তাহলে 7টা পার্ট আমরা দেখলাম। সুতরাং আজকে আমাদের পার্ট 7। তো তোমরা যখন ইউটিউবে আমাদের চ্যানেলে প্লে লিস্ট যেখানে আছে সেখানে যখন এই চ্যাপ্টারটা সম্বন্ধে সমস্ত পার্টস সার্চ করবে তো তখন পার্ট 7টাই হবে লাস্ট, তারপরে আর কোনো পার্ট এই চ্যাপ্টারটা সংক্রান্ত কিছু খুঁজবে না তোমরা। তো আজকের যে মেন বিষয়গুলো রয়েছে সেগুলোতে যাওয়ার আগে আমি আগের দিন তোমাদের অ্যাজ ইউজুয়াল যে একটা অঙ্ক হোমওয়ার্ক দিয়েছিলাম সেটা সম্বন্ধে একটু আলোচনা করব। আশা করি তোমরা সকলে সেই অঙ্কটা করেছো বা অ্যাটলিস্ট চেষ্টা করেছো। সুতরাং এখন আমি যে সলিউশনটা তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের জন্য সেটা হেল্পফুল হবে। তো শুরু করা যাক। দেখো এখানে অঙ্কটা যেটা বলেছে সেটা হচ্ছে একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। ওই দর্পণের সামনে কত দূরত্বে একটি বস্তু রাখলে বস্তুটির সমান আকৃতিযুক্ত একটি প্রতিবিম্ব তৈরি হবে। সুতরাং গিভেন কি না দর্পণের ফোকাস দৈর্ঘ্য দ্যাট ইজ স্মল এফ সেটা বলে দিয়েছে 20 সেন্টিমিটার। আমাদের কি জানতে চেয়েছে সেটা হচ্ছে দর্পণের সামনে কত দূরত্বে বস্তুটাকে রাখতে হবে, অর্থাৎ বস্তু দূরত্ব স্মল ইউ সেটা আমাদের বের করতে হবে। এখন কি বলেছে, বস্তুটির সমান আকৃতিযুক্ত একটি প্রতিবিম্ব তৈরি হচ্ছে, অর্থাৎ প্রতিবিম্বের যে উচ্চতা সেটা বস্তুর উচ্চতার সঙ্গে সমান। তো আমি এখান থেকে বলতে পারি ক্যাপিটাল আই ইকুয়াল টু ক্যাপিটাল ও। তাহলে আমি এখান থেকে পাচ্ছি কি ক্যাপিটাল আই বাই ও ইকুয়াল টু 1, এবং এই যে রেশিওটা সেটাই আমাদের পরিচিত রেশিও অর্থাৎ রৈখিক বিবর্ধন স্মল এম। এখন আগের পর্বে যখন আমরা অবতল দর্পণ এবং বিস্তৃত বস্তুকে কনসিডার করে তাদের বিভিন্ন প্রতিবিম্ব সম্পর্কে আলোচনা করেছিলাম তখন একটু মনে করে দেখো একটা কেস ছিল যে যেখানে এম ইকুয়াল টু 1 অর্থাৎ রৈখিক বিবর্ধনের মান 1 হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু দর্পণের বক্রতা কেন্দ্রে বস্তুটাকে রাখা হচ্ছিল। বস্তু দর্পণের বক্রতা কেন্দ্রে কিন্তু অবস্থান করছিল সেই ক্ষেত্রে। অর্থাৎ একটু মনে করো যে আমি বলেছিলাম যে সেক্ষেত্রে বস্তু দূরত্ব অর্থাৎ অবতল দর্পণের যদি মেরু সাপেক্ষে আমি সেটাকে মেজার করি তাহলে ইউ অর্থাৎ বস্তু দূরত্ব সেটা হচ্ছে দর্পণের বক্রতা ব্যাসার্ধের সঙ্গে সমান, দ্যাট ইজ 2f এর সঙ্গে সমান, এবং এই 2f মানেই হচ্ছে দর্পণের বক্রতা ব্যাসার্ধ দ্যাট ইজ স্মল আর। তো ইউ ইকুয়াল টু 2f এবং এই 2f এর মানেই হচ্ছে দর্পণের বক্রতা ব্যাসার্ধ স্মল আর। এখন এই ক্ষেত্রে দর্পণের ফোকাস দৈর্ঘ্য স্মল এফ সেটা গিভেন, ওখান থেকে আমি যদি ওর ভ্যালুটাকে সাবস্টিটিউট করি দ্যাট ইজ স্মল এফ ইকুয়াল টু 20 সেন্টিমিটার, এটা যদি আমি বসাই তাহলে আমি কি পাচ্ছি, আমি পাচ্ছি ইউ ইকুয়াল টু 40 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমি যদি এটাকে একটু ভাষায় প্রকাশ করি তাহলে আমি বলতে পারি যে অবতল দর্পণের মেরু থেকে 40 সেন্টিমিটার দূরত্বে ওই দর্পণের বক্রতা কেন্দ্রে বস্তুটাকে রাখতে হবে। তাহলেই কিন্তু ওই বস্তুর সমান আকার বিশিষ্ট প্রতিবিম্ব গঠিত হবে, এবং সেই প্রতিবিম্বটাও কিন্তু গঠিত হবে, একটু মনে করে দেখো, সেটাও কিন্তু দর্পণের বক্রতা কেন্দ্রেই গঠিত হচ্ছিল। তো আমাদের যে ফাইনাল অ্যান্সার এলো সেটা হচ্ছে বস্তু দূরত্ব দ্যাট ইজ ইউ ইকুয়াল টু 40 সেন্টিমিটার, বা বস্তু অবতল দর্পণের মেরু থেকে 40 সেন্টিমিটার দূরত্বে ওই দর্পণের বক্রতা কেন্দ্রে অবস্থিত। তো এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটার সলিউশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো সলিউশনটা কি বলতে চাইছি আমি। আর যারা করেছো অলরেডি অঙ্কটা তারা একবার মিলিয়ে নাও যে ঠিকঠাক প্রসেসে বা ঠিকঠাক কনসেপ্ট নিয়ে করতে পেরেছো কিনা, কারণ তোমরা একটু ভেবে দেখো যে আগের পর্বে কিন্তু আমি এই পার্টিকুলার কেসটা আলোচনা করার পরেই হোম টাস্ক হিসাবে এই অঙ্কটা তোমাদের বাড়িতে চেষ্টা করতে বলেছিলাম। সুতরাং আশা করি এবারে অঙ্কটা ক্লিয়ার হয়েছে। তাহলে আজকের যে টপিক সেখানে আমরা এবারে প্রসিড করব। তো দেখে নেওয়া যাক। আচ্ছা,
আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে বিন্দু বস্তু অর্থাৎ পয়েন্ট অবজেক্টকে কনসিডার করে তার প্রতিবিম্ব কিভাবে গঠিত হচ্ছে, সেই প্রতিবিম্বের আকার বৈশিষ্ট্য কি হচ্ছে সেগুলো আমরা দেখব। তো অলরেডি তোমরা কিন্তু এই জিনিসটা জানো, অবতল দর্পণের ক্ষেত্রে বিস্তৃত বস্তু অর্থাৎ এক্সটেন্ডেড অবজেক্টকে কনসিডার করে। তো বস্তু যাই হোক না কেন, সেটা বিস্তৃত বস্তুই হোক না কেন বা বিন্দু বস্তুই হোক না কেন, তুমি যখন কোনো একটা গোলীয় দর্পণের কোনো একটা পার্টিকুলার জায়গাতে সেই বস্তুটাকে প্লেস করছো, তারপরে সেখানে কিন্তু সেম ঘটনা ঘটছে, অর্থাৎ ফিজিক্সটা কিন্তু সেম। তারপরে যে প্রতিবিম্বটা গঠিত হচ্ছে সেই বস্তুর, সেই প্রতিবিম্বের আকার বৈশিষ্ট্য সেগুলো কিন্তু সেম হচ্ছে, এবং ইভেন প্রতিবিম্বের যে অবস্থান সেটাও কিন্তু বিস্তৃত বস্তুর ক্ষেত্রেও আমি যদি ওই পার্টিকুলার কেসে যা পেয়েছি, বিন্দু বস্তুর ক্ষেত্রে ওই পার্টিকুলার কেসে আমি সেটাই পাবো। তো আজকে আমি অবতল দর্পণকে কনসিডার করে বিন্দু বস্তু অর্থাৎ পয়েন্ট অবজেক্টের ক্ষেত্রে আমি 3টে কেস তোমাদের সাথে আলোচনা করব। তো এই 3টে কেসের মধ্যে আমি ফার্স্ট কেসটাই একটু রে ডায়াগ্রামটাকে ভালোভাবে এক্সপ্লেন করব, পরেরগুলো একই রকম একদম সেম এক্সপ্লেনেশন হবে। তোমরা অলরেডি এতদিন ধরে যে এই চ্যাপ্টারটা পড়ছো, তোমরা আলোক রশ্মির যে রেখাচিত্র বা রে ডায়াগ্রাম সেটা সম্বন্ধে এখন খুব ভালোভাবে পরিচিত হয়ে গেছো। সুতরাং এখন নতুন করে বলার কিছু নেই যে কোন পাথে আলো কোথা দিয়ে আপতিত হচ্ছে, বা তারপরে মানে আপতনের পরে কি ঘটছে, বা কিভাবে একটা প্রতিবিম্ব গঠিত হচ্ছে, এই সমস্ত কিছু তোমাদের জানা। এবং সেটা আমি বিন্দু বস্তুর ক্ষেত্রে আজকে কনসিডার করছি মানে যে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে সেরকম নয়, সেম জিনিস থাকবে। সো আমি প্রথম কেসটাকে খুব ভালোভাবে আমি ডিটেলে আমি এক্সপ্লেন করে দেবো, তো পরের কেসগুলো ঠিক সেই রকম ভাবেই তোমাদের করতে হবে। তো আজকে আমি পার্টিকুলারলি 3টে কেসের জন্য করছি। এতদিন তোমরা যে সমস্ত প্রতিবিম্বগুলো গঠিত হলো বিস্তৃত বস্তুকে কনসিডার করে, তো তোমরা এই বিন্দু বস্তুর ক্ষেত্রেও তোমরা বাকি কেসগুলোকে বাড়িতে বসে একটু ভাবতে পারো, দেখবে তোমরা কিন্তু সেই সেম অ্যান্সারটাই পাচ্ছ। অর্থাৎ বিস্তৃত বস্তুর ক্ষেত্রেও ওই বিস্তৃত বস্তুটাকে দর্পণের কোন একটা পার্টিকুলার মানে যে জায়গাটাতে বসিয়ে রেখে তোমরা সেই প্রতিবিম্ব, সেই বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন প্রতিবিম্বটা পাচ্ছিলে, এক্ষেত্রেও মানে বিন্দু বস্তুকে কনসিডার করেও কিন্তু তুমি সেম জিনিসটাই পাবে। তফাৎটা কোথায় থাকবে না, বস্তুটা শুধু চেঞ্জ হচ্ছে, এক্ষেত্রে বিন্দু বস্তু, আর আগের ক্ষেত্রে সেটা ছিল বিস্তৃত বস্তু। মানে বিস্তৃত বস্তুর ক্ষেত্রে বস্তুর দুটো এন্ড তোমরা পাচ্ছিলে, একটা হচ্ছে নিম্ন প্রান্ত পাচ্ছিলে, একটা হচ্ছে উপরি প্রান্ত যেটা সেটা পাচ্ছিলে, বা শীর্ষ ভাগ বা শীর্ষ দেশ যেটাকে বলছিলাম সেটা পাচ্ছিলে। হোয়ারাস বিন্দু বস্তুর ক্ষেত্রে কাজটা একটু কম, অর্থাৎ সেটাকে জাস্ট একটা পয়েন্ট বা ডট হিসাবে তুমি যদি বিবেচনা করো, তাহলে তুমি সেটাকে খুব সহজেই এক্সপ্লেন করতে পারবে তোমার রে ডায়াগ্রামের কনসেপ্ট দিয়ে। তো দেখে নেওয়া যাক আজকে কি আলোচনা করছি আমরা অবতল দর্পণের ক্ষেত্রে বিন্দু বস্তুকে কনসিডার করে। আচ্ছা, প্রথমে প্রশ্নটা একটুখানি দেখি কি বলছে না, নিম্নলিখিত শর্তে অবতল দর্পণে বিন্দু বস্তুর প্রতিবিম্ব গঠনের একটি পরিষ্কার রেখাচিত্র অঙ্কন করো। প্রতি ক্ষেত্রে প্রতিবিম্বের অবস্থান এবং এর প্রকৃতি উল্লেখ করো যখন বিন্দু বস্তুটি, বলে আমি 3টে কেস আজকে আলোচনা করছি অবতল দর্পণের ক্ষেত্রে। তো দেখো প্রথম কেস যেটা, তোমরা কিন্তু এই কেসটা অর্থাৎ দেখো বিন্দু বস্তুটাকে যখন দর্পণের বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যবর্তী যে কোনো একটা স্থানে রাখা হচ্ছে, এই কেসটা অলরেডি কিন্তু তোমরা বিস্তৃত বস্তুর ক্ষেত্রে দেখে এসেছো। তোমরা যদি পড়ে থাকো অলরেডি বাড়িতে জিনিসটা, তাহলে তোমরা এখন এটার সঙ্গে কোঅর্ডিনেট করতে পারবে। দেখো রে ডায়াগ্রামটা আগে একটুখানি বলে নিই। এটা অবশ্যই একটা অবতল দর্পণ। আচ্ছা, দর্পণের প্রধান অক্ষ তোমরা জানো, দর্পণের প্রধান ছেদ জানো, দর্পণের মুখ্য ফোকাস বা ফোকাস বিন্দু সেটাও জানো, দর্পণের যে বক্রতা কেন্দ্র সেটাও তোমরা অলরেডি জানো। এখানে বিন্দু বস্তু কোনটা না, এই যে পি পয়েন্ট দিয়ে যেটাকে ডিনোট করা হচ্ছে সেটা হচ্ছে এক্ষেত্রে পয়েন্ট অবজেক্ট বা বিন্দু বস্তু। এবং আমরা যে কেসটা কনসিডার করলাম অর্থাৎ সেই কেস অনুযায়ী দেখো যে এই যে বিন্দু বস্তু সেটা এই যে অবতল দর্পণ তার মুখ্য ফোকাস দ্যাট ইজ ক্যাপিটাল এফ এবং দর্পণের বক্রতা কেন্দ্র অর্থাৎ সি, তাদের মধ্যবর্তী যে কোনো একটা স্থানে প্লেস করা হয়েছে। তাহলে এই বিন্দু বস্তু থেকে একটা আলোক রশ্মি দর্পণের এই প্রধান অক্ষ বরাবর যাচ্ছে, এই যে যাচ্ছে, যেতে যেতে দর্পণের উপরে লম্বভাবে আপতিত হলো এবং দর্পণের এই তলে বাধাপ্রাপ্ত হয়ে, এটা তো দর্পণের প্রতিফলক তল, এই প্রতিফলক তল থেকে আবার সেটা রিফ্লেক্টেড ব্যাক হচ্ছে, দর্পণের মুখ্য ফোকাসের মধ্যে দিয়ে সেটা পাস করছে, এইভাবে যাচ্ছে। এবং আরেকটা আলোক রশ্মি এই বিন্দু বস্তু থেকে অর্থাৎ এই পি থেকে এই পাথে গিয়ে দর্পণের উপরে আপতিত হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে আপতিত রশ্মি যেটা সেটা হচ্ছে পি এ, এবং দর্পণের এই তলে সেটা বাধাপ্রাপ্ত হয়ে
এখান থেকে আবার সেটা প্রতিফলিত হচ্ছে এই পাথ বরাবর, অর্থাৎ এ বি এটা হচ্ছে এক্ষেত্রে প্রতিফলিত রশ্মি। এবং দেখো প্রতিফলনের সূত্র যখন পড়েছিলাম সেইটা মনে করে দেখো যে এটা হচ্ছে একটা আপতন বিন্দু, এবং এই আপতন বিন্দু থেকে দর্পণের যে প্রতিফলক তল তার ওপরে অঙ্কিত অভিলম্ব, দ্যাট ইজ এই ডটেড লাইন যেটা, সেটা দর্পণের যে বক্রতা কেন্দ্র অর্থাৎ সি পয়েন্টে এসে ছেদ করছে। সুতরাং এক্ষেত্রে এসি এটা কিন্তু ছেদক। এরকম একটা ব্যাপার আমি r=2f যখন প্রুফ করেছিলাম তখনও কিন্তু বলেছিলাম। তো যাই হোক, এক্ষেত্রে আমরা দুটো প্রতিফলিত রশ্মি তাহলে পেলাম। একটা হচ্ছে এই প্রতিফলিত রশ্মিটা, এই যে অ্যারো দিয়ে দেখানো, আর একটা প্রতিফলিত রশ্মি হচ্ছে এটা, অর্থাৎ এটাও অ্যারো দিয়ে দেখানো আছে। তারা কি করছে, এই দুটো প্রতিফলিত রশ্মি দর্পণের প্রধান অক্ষের ওপরে এই বি পয়েন্ট যেটা নাম দিয়েছি সেখানে এসে ছেদ করছে। এবং দেখো যদি এই যে নির্দিষ্ট বিন্দুটা এটাকে আমি পি প্রাইম বলি, এই পি প্রাইম পয়েন্ট কিন্তু দর্পণের যে প্রতিফলক তল তার সামনেই কিন্তু অবস্থান করছে, যেরকম বস্তুটাও রয়েছে। অর্থাৎ বস্তু এবং মানে পি পয়েন্ট এবং পি প্রাইম পয়েন্ট এরা দর্পণের প্রতিফলক তলের সামনে অবস্থিত, অর্থাৎ সেম দিকেই অবস্থিত। সুতরাং এই পি প্রাইম পয়েন্টটাই হচ্ছে এই যে বিন্দু বস্তু দেখছো অর্থাৎ পি, তার গঠিত প্রতিবিম্ব। এবং অবশ্যই যেহেতু পি প্রাইম পয়েন্টটা দর্পণের প্রতিফলক তলের সামনে গঠিত হয়েছে, সুতরাং এটাও কিন্তু একটা সদ্বিম্ব। তো আমি এখানে যে যে প্যারামিটারস লিখেছি সেটা একটুখানি আলোচনা করিনি। এক্ষেত্রে দেখো ইউ অর্থাৎ বস্তু দূরত্ব সেটা হচ্ছে স্মল এফ লেস দ্যান ইউ লেস দ্যান 2f। তোমরা অলরেডি জানো স্মল এফ যেটা সেটা হচ্ছে দর্পণের ফোকাস দৈর্ঘ্য, দ্যাট ইজ ক্যাপিটাল ও এফ, এবং 2f যেটা সেটা হচ্ছে দর্পণের বক্রতা ব্যাসার্ধ অর্থাৎ ওসি। সুতরাং কি বলছে না, বস্তু দূরত্ব হচ্ছে স্মল এফ অর্থাৎ দর্পণের যে ফোকাস দৈর্ঘ্য তার থেকে হচ্ছে বড়। দেখো ডায়াগ্রামে সেটাই হলো, এই ফোকাস দৈর্ঘ্যের তুলনায় বড় হচ্ছে, এবং 2f অর্থাৎ দর্পণের বক্রতা ব্যাসার্ধের তুলনায় ছোট হচ্ছে, অর্থাৎ ওসি এর থেকে কিন্তু ছোট হচ্ছে। তার মানে বেসিক্যালি যে কেসটা আমরা কনসিডার করলাম যে বিন্দু বস্তুটাকে দর্পণের মুখ্য ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী কোনো একটা স্থানে রাখা হয়েছে, তার ফলে যে প্রতিবিম্বটা গঠিত হলো সেটা হচ্ছে ইনফিনিটি গ্রেটার দ্যান ভি গ্রেটার দ্যান 2f। ভি মানে প্রতিবিম্ব দূরত্ব দর্পণের মেরু সাপেক্ষে যেটাকে মেজার করা হচ্ছে। অর্থাৎ কি, আমি যদি দর্পণের প্রধান অক্ষকে এইদিকে এক্সটেন্ড করে দিই তাহলে এইদিকে আমি ইনফিনিটি বা অসীম পাচ্ছি, এবং পি প্রাইম এর অবস্থান দেখো এই অসীম এবং দর্পণের বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী একটা স্থানে সে অবস্থান করছে। অর্থাৎ এভাবেও বলতে পারি যে পি প্রাইম পয়েন্ট যেটা সেটা কিন্তু দর্পণের বক্রতা কেন্দ্রের বাইরে গঠিত হচ্ছে। এখন দেখো অবশ্যই আমি অলরেডি বলে দিলাম যে প্রতিবিম্বটা গঠিত হলো সেটা হচ্ছে সদ্বিম্ব, কারণ দর্পণের প্রতিফলক তলের সামনেই পি প্রাইম গঠিত হয়েছে এবং দর্পণের প্রতিফলক তলের সামনেই কিন্তু এই বিন্দু বস্তু পি কে রাখা হচ্ছে। অর্থাৎ বস্তু যেদিকে সেদিকেই কিন্তু তার প্রতিবিম্ব যেটা সেটা গঠিত হচ্ছে। তাহলে দেখো একটা জিনিস এখানে, সেটা হচ্ছে যে আগের দিন যখন বিস্তৃত বস্তুর ক্ষেত্রে আমরা ঠিক সেম কেসটাই আলোচনা করেছিলাম। আমি যদি একটুখানি দেখাই তাহলে তোমরা মনে করতে পারবে ব্যাপারটা। দেখো বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মধ্যে অর্থাৎ ফোর্থ কেস যেটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম, সেখানে আমি একটা জিনিস ইচ্ছা করে একটুখানি এইভাবে লিখে রেখেছিলাম যে প্রতিবিম্ব দূরত্ব ভি যেটা সেটা হচ্ছে ইনফিনিটি লেস দ্যান ভি লেস দ্যান 2f। আমি এটা দেখতে চেয়েছিলাম যে তোমরা কতটা রেগুলার বেসিসে সেটাকে ফলো করছো এবং বুঝে ফলো করছো জিনিসটাকে, ঠিক আছে। আমি যখন ডায়াগ্রাম থেকে এক্সপ্লেন করেছিলাম এক্ষেত্রে তো পি প্রাইম কিউ প্রাইমটা ছিল এই পি কিউ বিস্তৃত বস্তুর গঠিত প্রতিবিম্ব, এবং এক্ষেত্রেও দেখো দর্পণের যে বক্রতা কেন্দ্র তার বাইরে, অথবা আমি যদি দর্পণের প্রধান অক্ষকে এইভাবে এক্সটেন্ড করি তাহলে যে অসীমটা পাচ্ছি সেই অসীম এবং বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী স্থানে এই পি প্রাইম কিউ প্রাইম যে প্রতিবিম্বটা গঠিত হয়েছিল। এবং আজকে যেটা আমি দেখলাম এক্ষেত্রেও কিন্তু সেটাই হয়েছে যে পি প্রাইম যেটা সেটা কিন্তু দর্পণের এই প্রধান অক্ষকে এদিকে এক্সটেন্ড করলে অসীম এবং দর্পণের বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী যে কোনো একটা স্থানে, অথবা দর্পণের যে বক্রতা কেন্দ্র তার বাইরে গঠিত হচ্ছে। এখন ইনফিনিটি অর্থাৎ অসীম এটা সবসময় বড়, এর থেকে তো বড় কিছু হতে পারে না, আইডিয়াল কেসে বলছি। তাহলে ইনফিনিটির থেকে ভি যেটা সেটা ছোট হবে, কিন্তু 2f অর্থাৎ দর্পণের যে বক্রতা ব্যাসার্ধ তার থেকে বড় হবে।
সুতরাং আমি যে এখানে আগের দিন লিখেছিলাম যে ইনফিনিটি লেস দ্যান ভি লেস দ্যান 2f, এটা কিন্তু হবে না, এটা তোমরা একটু পয়েন্ট করে নাও। অ্যাকচুয়ালি কি প্রবলেম বলো তো, এখানে তো আমি অনলাইন ক্লাস নিচ্ছি, তো সামনাসামনি তোমাদেরকে আমি কিছু প্রশ্ন করতে ইচ্ছা করছে, সেগুলো করতে পারছি না সেই মুহূর্তে। তো সেই কারণে আমি এই ছোটখাটো ট্রিক্সগুলো একটু ফলো করছি, যাতে একটুখানি ইন্টারেস্ট পাও, আর কিছুই না, আর তোমাদের ফোকাসটাও পড়াশোনার প্রতি বাড়ে। তো আমি আগের দিন যখন রে ডায়াগ্রাম থেকে এক্সপ্লেন করেছিলাম, আমি যে জিনিসটা বলেছিলাম আজকেও সেই জিনিসটাই বললাম, কিন্তু যখন আমি এই এক্সপ্রেশনটা দেখিয়েছিলাম আমি জাস্ট একটু গ্রেটার দ্যান সাইনগুলোকে উল্টে দিয়েছিলাম লেস দ্যান হিসাবে। তো তোমরা যদি এখনো এই এপিসোডটা দেখে না থাকো, মানে আগের যে এপিসোডটা আমি যেখানে এটা আলোচনা করেছিলাম, তাহলে তোমরা যদি দেখো, তাহলে তোমাদের মাথায় যদি ট্রিক করে যে এটা কি হলো ব্যাপারটা, যে ইনফিনিটির থেকে বড় বলছে ভি, সেটা তো সম্ভব নয় কখনো, তোমরা কিন্তু এই চ্যাপ্টারের যে লাস্ট পার্ট অর্থাৎ পার্ট 7-এ তার অ্যান্সার পেয়ে যাবে। অর্থাৎ সেটা হচ্ছে, এইটা হচ্ছে কারেক্ট, মানে ইনফিনিটি গ্রেটার দ্যান ভি গ্রেটার দ্যান 2f, এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল এর উত্তর। ঠিক আছে, মানে আগের দিন যেটা আমরা দেখলাম জিনিসটা সেম, ঠিক আছে, শুধুমাত্র ওটা হয়ে যাবে ইনফিনিটি গ্রেটার দ্যান ভি গ্রেটার দ্যান 2f, নট লেস দ্যান, ইট উইল বি গ্রেটার দ্যান। ওকে, তাহলে আশা করি এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হলো, যে যখন বিন্দু বস্তুকে অবতল দর্পণের বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝে কোনো একটা জায়গায় প্লেস করা হচ্ছে, তখন কি ঘটছে সেটা আমরা দেখতে পেলাম। ঠিক একই রকম ভাবে আমি একটু যদি সেকেন্ড কেসটাতে যাই, দেখো এটাও কিন্তু তোমাদের চেনা কেস, অর্থাৎ বিস্তৃত বস্তুকে কনসিডার করে, কিন্তু আমি এই কেসটাও দেখেছি যখন বস্তুকে দর্পণের বক্রতা কেন্দ্রে রাখা হচ্ছে, এক্ষেত্রেও তাই। এই সি পয়েন্ট সেটা হচ্ছে দর্পণের বক্রতা কেন্দ্র, তাই তো। এখন আমি বললাম যে বিন্দু বস্তু দ্যাট ইজ পি, সেটাও কিন্তু দর্পণের বক্রতা কেন্দ্রে রাখা রয়েছে। তাহলে আমি কি বলতে পারি ওখান থেকে, যে দর্পণের যদি মেরু সাপেক্ষে আমি ওর ডিস্টেন্সটাকে মাপি, অর্থাৎ যে বস্তুর দূরত্ব দ্যাট ইজ স্মল ইউ, সেটা হচ্ছে 2f, অর্থাৎ দর্পণের যে বক্রতা ব্যাসার্ধ তার সঙ্গে সমান ওসি। এটা আমি অনেকবার বলেছি, 2f মানে হচ্ছে আর, অর্থাৎ দর্পণের বক্রতা ব্যাসার্ধ। এবং একই রকম ভাবে বিস্তৃত বস্তুর ক্ষেত্রেও যেরকম ওর যে প্রতিবিম্বটা গঠিত হয়েছিল সেটাও দর্পণের বক্রতা কেন্দ্রে গঠিত হয়েছিল, এক্ষেত্রেও কিন্তু তার অন্যথা হবে না, বিন্দু বস্তুর ক্ষেত্রেও সেম জিনিসটাই থাকবে। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু v ইকুয়াল টু 2f, অর্থাৎ এই যে পি নামক যে বিন্দু বস্তুটা বলছি তার যে প্রতিবিম্ব পি প্রাইম, সেটাও কিন্তু দর্পণের এই বক্রতা কেন্দ্রেই কিন্তু গঠিত হয়েছে, এবং অবশ্যই এটাও কিন্তু সদ্বিম্ব। যে পি প্রাইমটা গঠিত হলো সেটা অবশ্যই সদ্বিম্ব, কারণ দর্পণের যে প্রতিফলক তল তার সামনেই কিন্তু এই পি নামক বিন্দু বস্তুটার প্রতিবিম্ব পি প্রাইম সেটা গঠিত হচ্ছে। তো এটা হলো আমাদের সেকেন্ড কেস। একই রকম ভাবে থার্ড কেসটা যদি দেখি, সেটা কি বলছে, যে এক্ষেত্রে বিন্দু বস্তুটাকে দর্পণের বক্রতা ব্যাসার্ধ অপেক্ষা বেশি দূরত্বে রাখা হচ্ছে। অর্থাৎ কি, এই কেসটাও কিন্তু আমরা অলরেডি দেখে এসেছি বিস্তৃত বস্তুর ক্ষেত্রে। এক্ষেত্রে হচ্ছে পি বিন্দু বস্তু, এখন দেখো বক্রতা ব্যাসার্ধ অপেক্ষা বেশি দূরত্বে মানে বেসিক্যালি দর্পণের যে বক্রতা কেন্দ্র দ্যাট ইজ সি তার বাইরে, বা আমি যদি আরেকটু অন্যরকম ভাবে বলি, যে দর্পণের এই প্রধান অক্ষকে আমি আবার এইদিকে এক্সটেন্ড করছি, তাহলে অসীম এবং দর্পণের বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী যে কোনো একটা স্থানে এই পি নামক যে বিন্দু বস্তু সেটা দর্পণের প্রধান অক্ষের উপরে রাখা রয়েছে। সুতরাং আমি বলতে পারি যে বস্তু দূরত্ব সেটা হচ্ছে ইনফিনিটি গ্রেটার দ্যান ইউ গ্রেটার দ্যান 2f, অর্থাৎ অসীমের তুলনায় ছোট এবং দর্পণের যে বক্রতা ব্যাসার্ধ তার তুলনায় বড় হচ্ছে বস্তু দূরত্ব দ্যাট ইজ স্মল ইউ, বা আমি যদি দর্পণের এই মেরু সাপেক্ষে সেটাকে মেজার করি ওপি, সেটাই হচ্ছে স্মল ইউ। এবং দেখো এক্ষেত্রেও ওই পি নামক বিন্দু বস্তুটার প্রতিবিম্ব পি প্রাইম সেটা গঠিত হয়েছে দর্পণের প্রতিফলক তলের সামনে, অর্থাৎ বস্তু যেদিকে আছে সেদিকেই তার প্রতিবিম্ব কিন্তু গঠিত হয়েছে, এবং সেক্ষেত্রে প্রতিবিম্বের অবস্থান হচ্ছে দর্পণের যে মুখ্য ফোকাস ক্যাপিটাল এফ এবং দর্পণের যে বক্রতা কেন্দ্র ক্যাপিটাল সি তাদের মধ্যবর্তী যে কোনো একটা স্থানে। ঠিক আছে, তো আমি প্রতিবিম্ব দূরত্ব যেটা দ্যাট ইজ ও পি প্রাইম দর্পণের মেরুর সাপেক্ষে মেজার করার পরে আমি কি পাচ্ছি না, স্মল এফ লেস দ্যান স্মল ভি লেস দ্যান 2f, অর্থাৎ কি না প্রতিবিম্ব দূরত্ব সেটা হচ্ছে দর্পণের যে ফোকাস দৈর্ঘ্য দ্যাট ইজ ক্যাপিটাল ও এফ বা স্মল এফ যদি বলি তার থেকে হচ্ছে বড়, আবার দর্পণের যে বক্রতা ব্যাসার্ধ দ্যাট ইজ ওসি বা 2f তার থেকে ছোট। এবং অবশ্যই আমি অলরেডি বলে দিলাম যে এই যে পি প্রাইম প্রতিবিম্বটা তৈরি হলো সেটা হচ্ছে পি বিন্দুর সদ্বিম্ব। ঠিক আছে, এটা হলো থার্ড কেস।
তো এরকম তোমরা বাকি কেসগুলো কনসিডার করে দেখতে পারো বিন্দু বস্তুর ক্ষেত্রে। দেখবে বিস্তৃত বস্তুর ক্ষেত্রে তোমরা যা রেজাল্ট পেয়েছো বিন্দু বস্তুর ক্ষেত্রেও তোমরা সেম রেজাল্ট পাবে। এরপরে আসা যাক আরো কিছু ইন্টারেস্টিং টপিকসে। দেখো প্রথমে কি বলছে, অসৎ বিন্দু অর্থাৎ ভার্চুয়াল পয়েন্ট, এটা আমরা জানবো। এতক্ষণ পর্যন্ত আমরা অসৎ বিম্বের কথা বা ভার্চুয়াল ইমেজের কথা জেনে এলাম। অসৎ বিন্দু যেটা বললাম বা ভার্চুয়াল পয়েন্ট যেটা, সেটা কিন্তু অলরেডি তোমরা জানো। আমি অনেকদিন আগে পর্বের শুরুতে, মানে যখন এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম শুরুর দিকে আমি ওটাকে এক্সপ্লেন করেছিলাম, নামটা শুধু বলিনি। তো আমি তোমাদের কেসটা দেখাচ্ছি, তাহলেই তোমরা চিনতে পারবে। দেখো এই কেসটা যদি আমি বলি, কি লেখা আছে উপরে না, কনভার্জেন্ট লাইট রেজ অন কনকেভ মিরর, মানে অবশ্যই আমি অবতল দর্পণকেই আবার কনসিডার করছি। আমি উত্তল দর্পণেও আসছি, আমি অবতল দর্পণ দিয়ে শুরু করছি, যেহেতু আজকে আমি এপিসোডটাই অবতল দর্পণ দিয়ে শুরু করলাম সেই কারণে। দেখো যখন সেই সমান্তরাল, অপসারী, অভিসারী এই সমস্ত আলোকরশ্মি গুচ্ছকে কনসিডার করে তাদের প্রতিফলন আমরা দেখিয়েছিলাম রে ডায়াগ্রামের মাধ্যমে, একটু মনে করে দেখো একদম শুরুর দিকে চ্যাপ্টারটার, তখন কিন্তু আমি এই ডায়াগ্রামটা তোমাকে দেখিয়েছিলাম। শুধু দেখাইনি, আমি এক্সপ্লেনও করে দিয়েছিলাম এই রে ডায়াগ্রামটা। সো আমি নিশ্চয়ই এই এপিসোডে আবার ওই সেম জিনিসটা এক্সপ্লেন করব না। আমি এই ডায়াগ্রামটা খুললাম যে কারণে, সেটা হচ্ছে যেই যে মাত্র বললাম যে অসৎ বিন্দু অর্থাৎ যেটা বললাম ভার্চুয়াল পয়েন্ট, সেটা এই ডায়াগ্রামে কোনটা, আমি একটুখানি ডেফিনেশনটা দিয়ে আমি ডায়াগ্রামটা বোঝাতে বোঝাতে বলছি। ডায়াগ্রামটা থেকে আমি বলছি জিনিসটা কি হচ্ছে না। এক্ষেত্রে দুটো আপতিত আলোকরশ্মি ছিল, এই দুটো আপতিত আলোকরশ্মি। এবার আমি তখন বলেছিলাম যে ধরো ইনিশিয়ালি এই অবতল দর্পণটা নেই, ওর অনুপস্থিতিতে কি হচ্ছে না, এই দুটো আলোকরশ্মি এরা এই ডটেড লাইন বরাবর একদম সোজা পাথ ফলো করে চলে আসছে এবং দর্পণের প্রধান অক্ষের ওপরে সে এই একটা নির্দিষ্ট বিন্দু, আমি নাম দিয়েছি পি, এই বিন্দুতে এসে মিলিত হচ্ছে। যদি দর্পণটা থাকে তাহলে সেক্ষেত্রে তো প্রতিফলন ঘটছে, এইভাবে আসছে, আপতিত হচ্ছে আপতিত আলোকরশ্মি গুচ্ছ, তারপরে প্রতিফলনের পরে এইভাবে প্রতিফলিত রশ্মি গুচ্ছ আমরা পাচ্ছি, ইত্যাদি ইত্যাদি। অলরেডি তোমরা সেটা জানো। ব্যাপারটা হচ্ছে যে অসৎ বিন্দু বা ভার্চুয়াল পয়েন্ট যেটা, সেটা হচ্ছে এই যে দর্পণটা যদি না থাকে তাহলে এই যে আপতিত রশ্মি তারা যে এই সোজা পাথ বরাবর এই ডটেড লাইনটা ফলো করে এসে এই নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হলো, এই বিন্দুটাই হচ্ছে অসৎ বিন্দু বা ভার্চুয়াল পয়েন্ট। এবং এখানে আরেকটা জিনিস, এই যে আপতিত আলোকরশ্মি গুচ্ছ আমি বললাম, তুমি দেখো তারা কিন্তু বেসিক্যালি কনভার্জেন্ট অর্থাৎ অভিসারী, সুতরাং তারা একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে। সুতরাং আমি শুধু আপতিত আলোকরশ্মি গুচ্ছ বলবো না, আমি বলবো যে আপতিত অভিসারী আলোকরশ্মি গুচ্ছ, এই কথাটা যেন অবশ্যই সেখানে মেনশন করা থাকে। তাহলে অসৎ বিন্দু বা ভার্চুয়াল পয়েন্ট যেটা, সেটা তোমরা বুঝতে পারলে। এখন এই অবতল দর্পণের কেসেই আমরা থাকি। এক্ষেত্রে প্রতিবিম্ব তো গঠিত হচ্ছে, ধরো আমি এই পি পয়েন্ট যেটা আমি এখন বললাম এটাকে অসৎ বিন্দু বা ভার্চুয়াল পয়েন্ট, তো এটাকে আমি একটা বিন্দু বস্তুর সঙ্গে কম্পেয়ার করতে পারি, মানে বেসিক্যালি এটা একটা বিন্দু বস্তুই। তো যদি এটাকে আমি একটা অসৎ বস্তু বলি, মানে অসৎ বিন্দু এবং বিন্দু বস্তু, ওখান থেকে আমি নিলাম অসৎ বস্তু, ঠিক আছে, একটা নাম দিলাম। ধরো এই অসৎ বস্তুর ক্ষেত্রে এই কেসটার জন্য যে প্রতিবিম্বটা গঠিত হচ্ছে সেটা হচ্ছে পি প্রাইম, ঠিক আছে। আমি এখানে আর রে ডায়াগ্রাম এক্সপ্লেনেশনে যাচ্ছি না, একই কথা তাহলে বারবার বলতে হয়। তো দেখো আমি যেটা এখানে বলবো, এটা তো অবতল দর্পণ, অবতল দর্পণের প্রতিফলক তল হচ্ছে এটা। দেখো এই পি প্রাইম অর্থাৎ এই অসৎ বস্তুর যে প্রতিবিম্ব পি প্রাইম যেটা গঠিত হয়েছে, সেটা কিন্তু দর্পণের প্রতিফলক তলের সামনে গঠিত হয়েছে। সুতরাং এটা কিন্তু একটা সৎ বিম্ব গঠিত হচ্ছে। সুতরাং অবতল দর্পণ ব্যবহার করে অসৎ বস্তুর ক্ষেত্রে তার সৎবিম্ব কিন্তু এইভাবেই গঠিত হচ্ছে। এবং সৎবিম্বের অবস্থানটা দেখো দর্পণের মেরু এবং মুখ্য ফোকাসের মধ্যবর্তী যে কোনো একটা স্থানে সেটা গঠিত হচ্ছে। এটা যেরকম আমরা অবতল দর্পণের ক্ষেত্রে পেলাম, ঠিক একই রকম ভাবে আমরা উত্তল দর্পণের ক্ষেত্রেও কনসিডার করতে পারি। তো এটাও তোমাদের দেখো চেনা ডায়াগ্রাম। দুখানা কেস আমি কনসিডার করেছিলাম, বলেছিলাম যে একটা ওপি লেস দ্যান ওএফ, একটা হচ্ছে ওপি গ্রেটার দ্যান ওএফ। তো প্রথমে আসি ওপি লেস দ্যান ওএফ, ঠিক আছে। ওএফ মানে হচ্ছে দর্পণের যে ফোকাস দৈর্ঘ্য সেটা, দ্যাট ইজ স্মল এফ, এবং ওপি যেটা সেটা হচ্ছে পি, হচ্ছে এক্ষেত্রে আমাদের অসৎ বস্তু। সো ওপি যেটা সেটা হচ্ছে বেসিক্যালি
বস্তু দূরত্ব স্মল ইউ, এবং এটা অবশ্যই একটা উত্তল দর্পণ যার প্রতিফলক তল এই সাইডে রয়েছে। এখন দেখো তোমরা দেখতে পাবে যে উত্তল দর্পণের ক্ষেত্রে দু ধরনের প্রতিবিম্বই কিন্তু আমরা পাবো, অর্থাৎ সদ্বিম্বও আমরা পাবো, অসদ্বিম্বও আমরা পাবো। তো দেখা যাক এক্ষেত্রে কি হচ্ছে, যখন ওপি লেস দ্যান ও এফ হচ্ছে তখন কি হচ্ছে না। তখন আমি আবার রে ডায়াগ্রাম কোনো রকম ভাবে কোনো এক্সপ্লেন করছি না, আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে পি প্রাইম যে পয়েন্টটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এই যে অসৎ বস্তুটা রয়েছে দ্যাট ইজ পি, তার গঠিত প্রতিবিম্ব। এবং দেখো এই প্রতিবিম্বটা কিন্তু দর্পণের যে প্রতিফলক তল তার সামনেই কিন্তু গঠিত হয়েছে, সুতরাং এক্ষেত্রেও এই গঠিত প্রতিবিম্ব সেটা কিন্তু সৎ। যে ক্ষেত্রে ওপি গ্রেটার দ্যান ও এফ হচ্ছে সেক্ষেত্রে কি হচ্ছে একটু দেখে নেওয়া যাক নাকি। দেখো এক্ষেত্রে আবার পি যেটা সেটা হচ্ছে আমাদের অসৎ বস্তু, এবং ঠিক একই রকম ভাবে যা যা ঘটনাগুলো আমি ব্যাখ্যা করেছিলাম সেই সমস্ত কিছু ফলো করেই যে পি প্রাইম পয়েন্ট আমরা পেলাম সেটাই হচ্ছে এই পি নামক যে অসৎ বস্তুটা তার গঠিত প্রতিবিম্ব। এবং এক্ষেত্রে দেখো এক্ষেত্রে কিন্তু দর্পণের যে প্রতিফলক তল তার পিছন দিকে এই পি প্রাইম পয়েন্ট অর্থাৎ এই অসৎ বস্তু পি এর প্রতিবিম্ব গঠিত হয়েছে। যেহেতু দর্পণের প্রতিফলক তলের পিছন দিকে এই পি প্রাইম পয়েন্টটা গঠিত হয়েছে, সুতরাং এক্ষেত্রে গঠিত প্রতিবিম্ব সেটা কিন্তু অসৎ প্রতিবিম্ব হচ্ছে। তো এই হলো আমাদের উত্তল দর্পণের ক্ষেত্রে অসৎ বস্তুকে কনসিডার করে তাদের কিভাবে কি প্রতিবিম্ব গঠিত হচ্ছে, তাদের আকার বৈশিষ্ট্য এই সমস্ত কিছু। ঠিক আছে, সুতরাং আমি যে কেসটা অলরেডি আলোচনা করলাম তার উপরে বেস করে একটা প্রশ্ন তোমাদের দিতে পারে। কি সেই প্রশ্নটা একটুখানি বলে নি জাস্ট। অসৎ বস্তুর ক্ষেত্রে উত্তল দর্পণ ও অবতল দর্পণে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় তা চিত্রসহ ব্যাখ্যা করো, এবং প্রত্যেক ক্ষেত্রে গঠিত প্রতিবিম্বের অবস্থান প্রকৃতি উল্লেখ করো। তো অলরেডি আমি তোমাদের সেই অ্যান্সারটা কিন্তু বলে দিলাম। এরপরে যেটাতে আসবো সেটা হচ্ছে, আচ্ছা একটা এক্সট্রা পয়েন্ট, এটা তোমাদের অঙ্কের ক্ষেত্রেও এখন ক্লাস 10-এ খুব একটা কাজে লাগবে না, তাও একটুখানি ইচ্ছা হলো তোমাদের জানিয়ে রাখতে, যেহেতু আজকে এটা তো অন্তিম পর্ব, তো একটুখানি মনে হলো যে একটু এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি। কি এটা দেওয়ার আরেকটা কারণ আছে, এটা খুব পপুলার একটা সমীকরণ। দেখো সমীকরণের নাম লেখা রয়েছে গোলীয় দর্পণের সাধারণ সমীকরণ, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো সমীকরণটার প্রমাণে তো যাবই না আমি, আমি জাস্ট সমীকরণের ফর্মটা কি আছে সেটা একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে দেখো 1/v প্লাস 1/u ইকুয়াল টু 2/r, এবং r ইকুয়াল টু 2f সাবস্টিটিউট করলে আমি সেখান থেকে পাচ্ছি 1/f। এবং এক্ষেত্রে যে যে প্যারামিটারস আমরা ইউজ করেছি দ্যাট ইজ ইউ, ভি, আর, এফ সবগুলোই কিন্তু তোমাদের জানা, অর্থাৎ দর্পণের মেরু সাপেক্ষে বস্তু দূরত্ব ইউ, প্রতিবিম্ব দূরত্ব ভি, দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর, এবং দর্পণের ফোকাস দৈর্ঘ্য হচ্ছে এফ। এবং এই যে ইকুয়েশনটা গোলীয় দর্পণের সাধারণ সমীকরণ, যে সমীকরণটাকে আমি বলছি, এই সমীকরণটা কিন্তু উত্তল অবতল দুই ধরনের দর্পণের ক্ষেত্রেই প্রযোজ্য। সুতরাং গোলীয় দর্পণ মানে গোলীয় দর্পণের মধ্যে তো উত্তল দর্পণ অবতল দর্পণ দুটোই পড়ছে। শুধু তাই নয়, যে কোনো শর্তেই কিন্তু এই ইকুয়েশনটা ভ্যালিড। সো এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন, খুব পপুলার একটা ইকুয়েশন। এর অ্যাপ্লিকেশন হয়তো ক্লাস 10-এ সেইভাবে তোমরা দেখতে পাবে না দর্পণের ক্ষেত্রে, কিন্তু তোমরা পরে সেটা দেখতে পাবে যদি তোমরা ফিজিক্স নিয়ে পড়ো পরবর্তীকালে। তো এরপরে একটা প্রশ্ন সেটা বলতেই পারে যে অবতল দর্পণ কিভাবে বিন্দু বস্তুর অসৎ প্রতিবিম্ব গঠন করে তার রেখাচিত্র অঙ্কন করো। আমি আরেকবার প্রশ্নটা বলছি যে অবতল দর্পণের মাধ্যমে কিভাবে বিন্দু বস্তুর অসৎ প্রতিবিম্ব গঠিত হচ্ছে তার রেখাচিত্র সমেত ব্যাখ্যা। দেখো আমি আজকে শুরুতেই যে অবতল দর্পণের মাধ্যমে বিন্দু বস্তুর প্রতিবিম্ব গঠনের সমস্ত রেখাচিত্রগুলো দেখালাম, সেক্ষেত্রে যে তিনটে কেস আমি আলোচনা করলাম সেই তিনটে কেসই কিন্তু সৎবিম্ব গঠন করলো। ঠিক আছে, তো প্রশ্ন উঠতেই পারে তাহলে অসৎ প্রতিবিম্ব কিভাবে গঠন করবে, বা কোন পার্টিকুলার কন্ডিশনটার জন্য একটা বিন্দু বস্তুর অসৎ প্রতিবিম্ব গঠিত হতে পারে অবতল দর্পণের ক্ষেত্রে, এই প্রশ্নটা তো আসতেই পারে। সুতরাং আমি রে ডায়াগ্রাম এক্সপ্লেনেশনে যাচ্ছি না, যেটা বলবো একটাই পয়েন্ট, অর্থাৎ পি হচ্ছে বিন্দু বস্তুটা, এই বিন্দু বস্তুটাকে
যদি দর্পণের যে মেরু এবং মুখ্য ফোকাস তাদের মধ্যবর্তী যে কোনো একটা স্থানে প্লেস করা হয়, তাহলেই কিন্তু আমি ওর যে প্রতিবিম্বটা পাচ্ছি, দ্যাট ইজ এই পি প্রাইম, দর্পণের প্রধান অক্ষের উপরে এই পি প্রাইম যে প্রতিবিম্বটা পেলাম, সেটা দেখো দর্পণের প্রতিফলক তলের পিছন দিকে কিন্তু গঠিত হয়েছে। সুতরাং এটা হচ্ছে এই পি নামক বিন্দু বস্তুর অসৎ প্রতিবিম্ব। অর্থাৎ আমাদের এখানে যে কন্ডিশনটা সেটা হচ্ছে যে বস্তুটাকে, মানে বিন্দু বস্তুটাকে অবতল দর্পণের মেরু এবং মুখ্য ফোকাসের মধ্যবর্তী স্থানে রাখতে হবে। অর্থাৎ যদি আমি এই অবতল দর্পণের যে মেরুর পজিশন সেটাকে যদি আমি 0 দিয়ে ডিনোট করি, তাহলে সেক্ষেত্রে 0-র থেকে বেশি হচ্ছে কিন্তু ও এফ, দ্যাট ইজ দর্পণের যে ফোকাস দৈর্ঘ্য স্মল এফ এর থেকে কম ডিস্টেন্সে বস্তুটাকে রাখতে হচ্ছে। তো এই হলো আমাদের এই প্রশ্নটার উত্তর। এখন আমাদের রে ডায়াগ্রামের ব্যাপার স্যাপারগুলো এখানেই শেষ। অলমোস্ট চ্যাপ্টারটা শেষের দিকে। আমি একটু আলোচনা করবো এবারে যেটা, সেটা হচ্ছে গোলীয় দর্পণের ব্যবহার। গোলীয় দর্পণের মধ্যে অবতল দর্পণের ব্যবহারও আমি আলাদা করে আলোচনা করব, আবার উত্তল দর্পণের ব্যবহারও আমি আলাদা করে আলোচনা করব। তো শুরুতে আমি আগে অবতল দর্পণের ব্যবহারটা দেখি। দেখো কি কি বলছে, আমি পয়েন্টগুলো একটুখানি পড়ছি, তোমাদের ছবিও আমি দেখাবো। সেটা হচ্ছে প্রথম যে পয়েন্ট, সেটা হচ্ছে দাড়ি কামানোর আয়না হিসেবে অবতল দর্পণের ব্যবহার আছে। সেকেন্ড পয়েন্ট, দন্ত চিকিৎসকের দ্বারা দাঁত পরীক্ষার সময়ও কিন্তু এর ব্যবহার আছে। থার্ড পয়েন্ট কি, টর্চ, সার্চ লাইট বা মোটর গাড়ির হেডলাইটেও কিন্তু অবতল দর্পণ ব্যবহার করা হয়। ফোর্থ পয়েন্ট কি, প্রতিফলক দূরবীক্ষণ অর্থাৎ রিফ্লেক্টিং টেলিস্কোপেও কিন্তু অবতল দর্পণকে প্রতিফলক তল হিসেবে ব্যবহার করা হয়। ফিফথ পয়েন্ট কি, সোলার কুকারে সৌর বিকিরণকে কেন্দ্রীভূত করে তাপ উৎপাদনের কাজেও কিন্তু অবতল দর্পণকে ব্যবহার করা হয়। আরো ব্যবহার আছে, এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, আমাদের ডেইলি লাইফে মোটামুটি ইউজ হচ্ছে এরকম টাইপের ব্যবহার, ঠিক আছে। এবং সোলার কুকারের এই যে ব্যাপারটা, ইনফরমেশনটা তোমরা কিন্তু 1.2 চ্যাপ্টার মানে শক্তির যথাযথ ব্যবহার, সেই চ্যাপ্টারটাতে যেখানে সৌরশক্তির অ্যাপ্লিকেশনগুলো দেখেছিলে, সোলার হিটার, সোলার কুকার, এই জিনিসগুলো, সেখানেই কিন্তু তোমরা জানতে পেরে গেছো অলরেডি। কারণ আমি যতদূর জানি যে 1.2 এই চ্যাপ্টারটার মানে শক্তির যথাযথ ব্যবহার, এই চ্যাপ্টারটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে অনলাইনে। তো তোমরা যদি এখনো না দেখে থাকো তাহলে অবশ্যই সেটা দেখতে শুরু করো। এখন আমি একটুখানি ছবি দেখাই। কি ছবি দেখাবো দেখো, একদম প্রথম দিন যখন আমি উত্তল দর্পণ, অবতল দর্পণ এই সমস্ত সম্বন্ধে আলোচনা করেছিলাম, তখন কতগুলো ছবি দেখিয়ে বলেছিলাম যে আপাতত এই ছবিগুলো এখন দেখে রাখো, তোমরা পরবর্তীকালে বুঝতে পারবে যে এই ছবিগুলোর মানে কি। তার মধ্যে অবতল দর্পণের এই ছবিটা আমি দেখিয়েছিলাম। আমি আসছি, একটুখানি এক্সপ্লেনেশন দেবো আমি অবশ্যই। দন্ত চিকিৎসকের ক্ষেত্রে যে ব্যাপারটা, ওরা যে অবতল দর্পণটা ইউজ করছে সেটার একটা নাম আছে পার্টিকুলার, সেই নামটা হচ্ছে হেড মিরর, ঠিক আছে। এইভাবে দর্পণটাকে ওরা কাজে লাগাচ্ছে, ঠিক আছে। কিভাবে কাজে লাগাচ্ছে সেটা আমি বলছি। আচ্ছা, এখানে একটা রে ডায়াগ্রাম রয়েছে। রে ডায়াগ্রামটা দেখো 0.3 বলে লেখা। 0.3 মানে আমি যেটা বললাম অবতল দর্পণের ক্ষেত্রে যে টর্চ, সার্চ লাইট বা মোটর গাড়ির হেডলাইটে যখন অবতল দর্পণটাকে ব্যবহার করা হচ্ছে। আমি আসছি, রে ডায়াগ্রামটা আমি বলছি। আচ্ছা, তারপরে ফোর্থ যে পয়েন্ট বললাম সেটা হচ্ছে রিফ্লেক্টিং টেলিস্কোপ, অর্থাৎ যে প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র যেটা, সেটা সেখানে অবতল দর্পণকে একটা প্রতিফলক তল হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমি আর দূরবীক্ষণ যন্ত্রের গঠন সম্বন্ধে তোমাদের কিছু বলছি না, আমি জাস্ট ছবিটা দেখালাম তোমাদের, একটুখানি ভালো লাগবে তোমাদের। অ্যান্ড 0.5 যেটা, সেটা হচ্ছে সোলার কুকার সম্বন্ধে। সোলার কুকার তো অনেক রকমের হতে পারে, এটা মোটামুটি আমাদের একটা পরিচিত সোলার কুকার। এই যে সোলার কুকারটা দেখছো, এটা হচ্ছে প্যারাবোলিক বা অধিবৃত্তীয় কুকার। দেখো তোমরা একটু মনে করো যে আমি কিন্তু একটা প্যারাবোলিক রিফ্লেক্টরের ছবি কিন্তু আমি তখন দেখিয়েছিলাম, যদিও তোমাদের প্যারাবোলিক রিফ্লেক্টর ওইভাবে সিলেবাসে নেই, একদমই বলতে গেলে নেই সিলেবাসে। তাও তো আমি যেগুলোর একটু এক্সপ্লেনেশন দেব সেটা হচ্ছে যে এই যে দাড়ি কামানোর আয়না হিসেবে বা দন্ত চিকিৎসকের দ্বারা দাঁত পরীক্ষার সময় অবতল দর্পণ ব্যবহার করা হচ্ছে। কেন ওরা ব্যবহার করছে অবতল দর্পণ? অন্য দর্পণ তো ইউজ করতে পারতো, সমতল দর্পণ আছে বা উত্তল দর্পণ আছে, ওগুলো না ইউজ করে ওরা কেন হঠাৎ করে অবতল দর্পণ ইউজ করতে গেল? তো আমি একটু ছবিটা সামনে খুলে রাখি, দেখো তোমরা।
দন্ত চিকিৎসক বেশ সুন্দর দাঁত দেখছে, এরকম দাঁত পরীক্ষা করছে। নাকি অবতল দর্পণের একটা ক্ষমতা আছে। ক্ষমতাটা কি না, যদি ওর প্রধান অক্ষ মানে ওই অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে রশ্মিগুচ্ছ আপতিত হয় এবং তার ফলে যে প্রতিফলিত রশ্মিগুচ্ছ আমরা পাচ্ছি, সেই প্রতিফলিত রশ্মিগুচ্ছ তোমাদের জানা কেস কিন্তু আমি বলছি, অলরেডি তোমরা জানো। সেই প্রতিফলিত রশ্মিগুচ্ছ কিন্তু সেই দর্পণের যে মুখ্য ফোকাস বা ফোকাস বিন্দু ক্যাপিটাল এফ, সেই পয়েন্টে কিন্তু একত্রিত হচ্ছে। অর্থাৎ অবতল দর্পণের একটা ক্ষমতা আছে, সেই ক্ষমতাটা হচ্ছে যে সমান্তরাল রশ্মিগুচ্ছকে একটা খুব ছোট জায়গায় বা দর্পণের একটা ফিক্সড পয়েন্ট, ওটা হচ্ছে মুখ্য ফোকাস বা ফোকাস বিন্দু, সেই পয়েন্টে একত্রিত করার ক্ষমতাটা আছে। যত ছোট জায়গার মধ্যে তুমি আলোকরশ্মিকে, সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছকে যত তুমি ছোট জায়গার মধ্যে ফোকাস করবে, তত তার তীব্রতাটা বেশি হবে। এবং আগের পর্বে তোমরা অলরেডি দেখেছো যে অবতল দর্পণের ক্ষেত্রে বিস্তৃত বস্তু যখন কনসিডার করেছিলাম, সেক্ষেত্রে আমি বিস্তৃত বস্তু দিয়ে বলবো, কারণ আমি বলেইছিলাম যখন এক্সটেন্ডেড অবজেক্টের ডেফিনেশন দিয়েছিলাম যে আমরা মোটামুটি আমাদের চারিদিকে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো বিস্তৃত বস্তুর ক্যাটাগরির মধ্যেই পড়ে। তো সেখানে বলেছিলাম, একটু মনে করে দেখো, যে যদি ওই বস্তুটাকে দর্পণের মেরু এবং মুখ্য ফোকাসের মধ্যবর্তী কোনো একটা স্থানে রাখা হয়, তাহলে ওই বস্তুর যে প্রতিবিম্বটা গঠিত হচ্ছে সেটা কিন্তু অসৎ হচ্ছে, সমশীর্ষ হচ্ছে এবং বস্তুর আকার সাপেক্ষে সেটা কিন্তু বিবর্ধিত হচ্ছে। এটা একটু মনে করে দেখো, যখন বস্তুটাকে ওই অবতল দর্পণের মেরু ও মুখ্য ফোকাসের মধ্যবর্তী কোনো একটা স্থানে প্লেস করা হচ্ছে তখন। ঠিক আছে, মনে পড়েছে? তাহলে দেখো এখানে ছবিটা যদি একটুখানি দেখাই, দেখো এটা কিন্তু যেটা বললাম যে অসৎ সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব। সুতরাং বস্তু মানে এই ধরো হাতটা, এই যে হাতটা, সেটা যখন একটা অবতল দর্পণের সামনে বা একটা অবতল প্রতিফলক তলের সামনে ধরা হচ্ছে, তখন দেখো কতটা বড় দেখাচ্ছে, বিবর্ধিত হচ্ছে, সোজা হচ্ছে, সমশীর্ষ হচ্ছে। সুতরাং ব্যাপারটা কি, যদি হেড মিরার লাগায় দন্ত চিকিৎসকরা দাঁতটা এক্সামিন করার জন্য, ছোট জিনিস যত ওটা প্রিসাইসলি দেখতে পাবে তত জিনিসটা পরীক্ষা নিরীক্ষা করতে সুবিধা হবে। সুতরাং সেক্ষেত্রে অবতল দর্পণের ওই যে সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছকে ওই দর্পণের যে মুখ্য ফোকাস বিন্দুতে, অর্থাৎ খুব ছোট জায়গার মধ্যে একত্রিত করার যে ক্ষমতা, সেটাকে কাজে লাগানো হচ্ছে। তার জন্য তীব্রতাটা খুব ভালো তৈরি হচ্ছে এবং বস্তুটাকে দর্পণের মেরু এবং ফোকাসের মধ্যবর্তী কোনো একটা স্থানে রাখার জন্য যে প্রতিবিম্বটা গঠিত হচ্ছে সেটা কিন্তু অসৎ হচ্ছে, সমশীর্ষ হচ্ছে এবং বস্তু সাপেক্ষে বিবর্ধিত হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ যে দাঁত আমরা দেখব সেটা যেরকম দেখতে, আমি যদি অবতল দর্পণকে কাজে লাগাই হেড মিরারের মাধ্যমে, একই দেখতে লাগবে, অর্থাৎ সোজা লাগবে। এবং অবশ্যই দাঁতের সাইজ ধরো এইটুকু, মানে ছোট একটা দাঁত, এবার সেটা যখন আমি অবতল দর্পণ বা হেড মিরারের মাধ্যমে দেখব, জিনিসটাকে অনেক বড় দেখাবো। তাতে কি হবে না, আমাদের পরীক্ষা নিরীক্ষা করতে সুবিধা হবে, ডাক্তারদের পরীক্ষা নিরীক্ষা করতে সুবিধা হবে। এবং দেখো থার্ড পয়েন্ট আমি বলেছিলাম যে টর্চ, সার্চ লাইট বা মোটর গাড়ির হেডলাইটেও কিন্তু অবতল দর্পণ ব্যবহার করা হচ্ছে। তো তারই একটা রে ডায়াগ্রাম আমি এখানে দেখিয়ে রেখেছি, সেটা তোমাদের একটুখানি বলছি। অবতল দর্পণের আর একটা ঘটনার কথা একটু মনে করো, নাকি যখন একটা বস্তুকে ওই দর্পণের যে মুখ্য ফোকাস বা ফোকাস বিন্দুতে রাখা হচ্ছে, তার ফলে সমস্ত প্রতিফলন ঘটছে, প্রতিফলিত রশ্মিগুচ্ছ আমরা পাচ্ছি। তো প্রতিফলনের পরে যে প্রতিফলিত রশ্মিগুচ্ছ, তারা কি হচ্ছে না, দর্পণের যে প্রধান অক্ষ তার সঙ্গে সমান্তরাল ভাবে কিন্তু বেরোচ্ছে। সমান্তরাল ভাবে বেরোনোর ফলে কি হচ্ছে, দেখো এখানে এই যে মুখ্য ফোকাস বা ফোকাস যে বিন্দুটা দর্পণের, সেখানে বস্তুটা আছে বলে এইভাবে আবদ্ধ হওয়ার পরে রিফ্লেক্টেড ব্যাক যখন হচ্ছে, দেখো দর্পণের যে প্রধান অক্ষ অর্থাৎ এই যে ডটেড লাইনটা, তার সঙ্গে সবগুলো কিন্তু সমান্তরাল ভাবে এইভাবে পাস করছে। তাতে কি হচ্ছে যে একগুচ্ছ আলোক রশ্মি অনেকটা জোন ধরে রিফ্লেক্টেড ব্যাক হতে পারছে, তাতে অনেকটা রেঞ্জ জুড়ে সেটা কিন্তু আলোকিত হতে পারছে। আমি যদি অবতল দর্পণের আরেকটা
ক্যাটাগরি দেখি, সেটা হচ্ছে অধিবৃত্তীয় অবতল দর্পণ। অধিবৃত্তীয় বা প্যারাবোলিক, যেটা তোমাদের নেই তাও একটু বলছি, এই ডায়াগ্রাম যেটা সেটা কিন্তু অধিবৃত্তীয় অবতল দর্পণের ক্ষেত্রেই দেখানো হচ্ছে। তাতে কি হচ্ছে, অধিবৃত্তীয় অবতল দর্পণ যদি ইউজ করি, এইটুকু জেনে রাখো যে প্রতিফলনের পরে সেক্ষেত্রে কিন্তু আরো অনেক বেশি পরিমাণ সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছ একটা বড় রেঞ্জ ধরে যেতে পারে, রিফ্লেক্টেড ব্যাক হয়, এবং তার ফলে একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সে কিন্তু আলোকিত করতে পারে। মানে বেসিক্যালি মোটর গাড়ির হেডলাইটে বা টর্চ বা সার্চ লাইট, সেটা তো আমরা অন্ধকার জায়গাতেই সেটা আমরা দেখার চেষ্টা করব। আমরা তো অলরেডি যেখানে আলো জ্বলছে সেখানে তো নিশ্চয়ই আমি টর্চ জ্বালিয়ে বা মোটর গাড়ির হেডলাইট জ্বালিয়ে বসে থাকবো না। তো যেখানে আমরা অন্ধকার দেখছি, আমাদের দরকার রাস্তাটা দেখার, ধর আমি যাচ্ছি গাড়ি করে, মোটর গাড়ি করে একটা অন্ধকার রাস্তা দিয়ে, সেখানে আমার রাস্তাটা দেখার দরকার হচ্ছে, তো তখন আমি হেডলাইটটা জ্বালালাম। তো তখন একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যদি আলোকিত হয় জায়গাটা, তাহলে আমারই গাড়িটা চালাতে সুবিধা হবে। তো সেম ব্যাপার। তো এইগুলো হলো অবতল দর্পণের ব্যবহার, ঠিক আছে। এরপরে আমি আসি একটু উত্তল দর্পণের ব্যবহারের ক্ষেত্রে। না কি বলছে একটুখানি বলে নি শুরুতে। প্রথম পয়েন্ট বলছে যে মোটর গাড়ি, স্কুটার ইত্যাদি যানবাহনে ভিউ ফাইন্ডার বা রিয়েল ভিউ মিরর হিসাবেও কিন্তু উত্তল দর্পণের ব্যবহার আছে। আমি আসছি, এটাকে একটু এক্সপ্লেন করব। আবার বলছে যে রাস্তায় ব্যবহৃত বাতি স্তম্ভে বিস্তীর্ণ অঞ্চল আলোকিত করতেও কিন্তু উত্তল দর্পণ ব্যবহার করা হয়। আবার থার্ড পয়েন্ট বলছে বড় দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে, সংগ্রহশালায় নজরদারির উদ্দেশ্যে কিন্তু এই উত্তল দর্পণ ব্যবহার করা হয়। দেখো প্রথম যে পয়েন্ট বলছে, কি বলছে যে মোটর গাড়ি, স্কুটার ইত্যাদি যানবাহনে ভিউ ফাইন্ডার বা রিয়েল ভিউ মিরর হিসেবে উত্তল দর্পণ ব্যবহার করা হচ্ছে। তোমরা অলরেডি দেখেছো, এটা হচ্ছে আমাদের রিয়েল ভিউ মিরর, ঠিক আছে। কি হচ্ছে, তোমরা এখানে অনেকগুলো গাড়ির ছবি দেখতে পাচ্ছ, তাই তো। তোমরা যদি কেউ ড্রাইভ করে থাকো বা গাড়িতে তো মোটামুটি কম বেশি সবাই চড়ো, যদি দেখো তাহলে এই জিনিসটা কিন্তু দেখতে পাবে। কি হচ্ছে বেসিক্যালি, এটা কিন্তু উত্তল দর্পণ, ঠিক আছে। এখন উত্তল দর্পণের একটা প্রপার্টি আমি বলছি, যে কোনো একটা বস্তুকে যে কোনো অবস্থানে উত্তল দর্পণে রাখা হোক না কেন, তার যে প্রতিবিম্বটা গঠিত হচ্ছে সেটা কিন্তু ওই দর্পণের মুখ্য ফোকাস এবং মেরুর মধ্যবর্তী যে কোনো একটা স্থানে গঠিত হচ্ছে। এবং প্রতিবিম্বের আকার এবং বৈশিষ্ট্য যদি মনে করো তোমরা, অলরেডি কিন্তু এটা তোমাদের জানা কেস, তোমরা যদি মনে করো তাহলে অসৎ, সমশীর্ষ এবং বস্তু অপেক্ষা ক্ষুদ্রতর প্রতিবিম্ব গঠিত হচ্ছে। এবং তার ফলে কি হচ্ছে, যে ড্রাইভ করছে, ধরো গাড়ি চালাচ্ছি আমি যদি আমার সামনে যে আয়নাটা রয়েছে, মানে যে ভিউ ফাইন্ডারটা বা রিয়েল ভিউ মিররের কথা আমরা বলছি, সেখানে যদি আমরা দেখতে পাই যে এই সমস্ত গাড়ির ছবি, এগুলো কি বেসিক্যালি না, আমার পেছনে যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো আমরা ওই রিয়েল ভিউ মিররে দেখতে পাচ্ছি সমশীর্ষ, অর্থাৎ সোজাভাবেই দেখতে পাচ্ছি বস্তু সাপেক্ষে, এবং ক্ষুদ্রতর দেখছি। তার ফলে একটা অ্যাডভান্টেজ আছে যে আমরা একটা মিররের মধ্যে কিন্তু অনেকগুলো জিনিসের প্রতিবিম্ব দেখতে পাচ্ছি। তাতে কিন্তু আমার গাড়ি চালাতে সুবিধা হবে। যদি আমি একটা আন্দাজ পাই যে আমার পেছনে কত গাড়ি আসছে বা কিরকম কি ডিস্টেন্সে গাড়িগুলো রয়েছে, তাহলে কিন্তু আমার এই গাড়িটা চালাতে সুবিধা হবে। সেই কারণে অর্থাৎ উত্তল দর্পণ বেসিক্যালি কি করছে না, আমাদের দৃষ্টিক্ষেত্র, যেটা মানে আমাদের দৃষ্টিক্ষেত্র বলতে এক্ষেত্রে যে এই দর্পণের বললাম যে কোনো জায়গাতেই বস্তুটা থাকুক না কেন, তার যে প্রতিবিম্বটা সেটা দর্পণের যে মেরু এবং মুখ্য ফোকাস তাদের মধ্যবর্তী একটা স্থানে গঠিত হচ্ছে। তার ফলে কি হচ্ছে, যে দৃষ্টিক্ষেত্র অর্থাৎ ফিল্ড অফ ভিউ যেটা, সেটা কিন্তু অনেকটা প্রশস্ত হচ্ছে, এবং তার ফলেই কিন্তু আমি অনেকগুলো জিনিসের প্রতিবিম্ব দেখতে পাচ্ছি। ক্ষুদ্রতর হচ্ছে ঠিকই, কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, এবং বস্তু সাপেক্ষে তারা কিন্তু সবগুলোই সমশীর্ষ অর্থাৎ সোজা হচ্ছে, ঠিক আছে। তো এরপর থেকে যদি কেউ গাড়ি চালায় বা গাড়িতে তোমরা ওঠো, কেউ যদি জিজ্ঞেস করে যে এই জিনিসটা কি বেসিক্যালি কি করছে, তাহলে কিন্তু তোমরা খুব ইজিলি এটাকে এক্সপ্লেন করে দিতে পারবে এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে। ঠিক একই কারণে কিন্তু এই যে বলছে সেকেন্ড পয়েন্টটা, যে রাস্তায় ব্যবহৃত বাতিস্তম্ভে বিস্তীর্ণ অঞ্চল আলোকিত করতে, ঠিক সেম কারণ, যে উত্তল দর্পণ যে দৃষ্টিক্ষেত্রটা অর্থাৎ যে ফিল্ড অফ ভিউটা সেটাকে অনেকটা প্রশস্ত করছে, এবং তার ফলে যে বাতিস্তম্ভগুলো রাস্তার পাশে রয়েছে সেখানে যদি আমি উত্তল দর্পণটা ব্যবহার করি, তাহলে অনেকটা এরিয়া জুড়ে সেটা আলোকিত করতে সক্ষম হচ্ছে।
তো এই হলো আমাদের উত্তল দর্পণের ব্যবহার। তো আজকে এই চ্যাপ্টারটার লাস্ট যে কটা টপিক বাকি ছিল আমি সেগুলো সবগুলোই কভার করে দিলাম। তোমরা এখনো অবধি এই চ্যাপ্টার ওরিয়েন্টেড কোনো ডাউটস বা কোয়ারিজ, আমি যেটা চেক করে দেখলাম আমাদের যে মেল আইডি ছিল সেখানে মেল করনি, অথবা আমাদের যে ফেসবুক পেজটা সেখানেও ইনবক্সে তোমরা কিছু মেল করনি। তো আমার তরফ থেকে আমি তোমাদের যতটুকু জানানোর সেগুলো এই চ্যাপ্টারটা সম্বন্ধে আমি জানিয়ে দিলাম। তো তোমরা বাড়িতে বসে পড়াশোনা করো, ধীরে সুস্থে পড়ো, জিনিসটা ভাবো, বোঝো, তারপরে তোমাদের যা যা কোয়ারিজ রয়েছে বা ডাউটস রয়েছে সেগুলো অবশ্যই তোমরা সবসময় ওয়েলকাম। আমাদের মেল করে জানাও, যে গিভেন ফরম্যাট আমি বলেছিলাম, আমি আরেকবার আজকে তাও বলে দিচ্ছি একটু পরে। তো সেখানে মেল করো, অথবা আমাদের ফেসবুক পেজের যে ইনবক্স সেখানেও মেসেজ করে জানাও। আমি যদি দরকার হয় তাহলে সেক্ষেত্রে কয়েকদিন পরে আবার এই চ্যাপ্টারটা সম্বন্ধে তোমাদের যা যা কোয়ারিজ হবে তার উপরে একটা ভিডিও আমি পোস্ট করব তোমাদের জন্য। তো আমি আরেকবার বলে দিচ্ছি আজকের এই এপিসোডটা শেষ করার আগে, সেটা হচ্ছে যে তোমরা যখন কোনো একটা চ্যাপ্টারের কোয়ারিজ বা ডাউটস মেল করবে বা ফেসবুক পেজে ইনবক্স করবে, তার যে গিভেন ফরম্যাট সেটা হচ্ছে তোমাদের নিজেদের নাম, তোমরা যে স্কুলে পড়ো সেই স্কুলের নাম, তারপরে তোমরা যেখানে থাকো অর্থাৎ সেই গ্রাম বা শহরের নাম, জেলার নাম, এই সমস্ত কিছু উইথ ডিটেলস লিখবে। এবং তার সঙ্গে ইউনিটের নাম, ইউনিট নাম্বারটা দিয়ে, ধরো আমি এটার ক্ষেত্রে যদি এক্সাম্পল দিই যে ইউনিট 5-এর আলো বা অপটিক্স দিয়ে, তারপরে চ্যাপ্টার নাম্বার 5.1 এবং তারপরে চ্যাপ্টারের নাম চ্যাপ্টারের নামটা অতি অবশ্যই মেনশন করবে। যেরকম এক্ষেত্রে সেটা হচ্ছে গোলীয় দর্পণে আলোর প্রতিফলন, মেনশন করে তারপর তোমার যে ডাউটস রয়েছে সেটা তুমি আমাদের জানাবে।